নিষ্ঠুর আকাশ ছুঁই ছুঁই পর্বতমালার নিম্নভাগে জোছনা রাতের রূপালী ঝকঝকে আলো এসে পৌঁছাতে পারে না কোনো কালেই। সেথায় এখনো ঘোর অমাবস্যা বিরাজমান। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে, সেখান থেকেই জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকেছে নরম সবুজ কচি ঘাসের উপর। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িৎ বেগে এদিক ওদিক পায়চারি করছে নিখিল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ, শরীর ঘামে ভিজে চুপচুপা। শার্টের উপর পরা সফেদ রঙা অ্যাপ্রনটার এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। কুঁচকে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগেই কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে। এদিক ওদিক পায়চারি করতে করতে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে এক মনে কি যেন বিড়বিড় করছে এক নাগাড়ে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেব করছে। নিখিলের এমন উদভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্ত ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে লিও। এক ছুটে বেরিয়ে আসাতে তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে শুধায়, কি হয়েছে? এখনো কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথাটা বলার সঙ্গে সঙ্গে ফটফট করে দু হাতে লিওর কলার খামচে ধরল নিখিল। অতঃপর চোয়াল শক্ত করে দাঁত খিঁচিয়ে বলল, তোমাকে আগেই বলছিলাম এই কয়েকজনে হবে না। সব কিছুর একটা পরিমাণ রয়েছে, পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন তখন দনকুপ হওয়ার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথায় লিও শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে শুধালো। এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি, যে করেই কাজ সম্পূর্ণ করতে হবে। লিও মুখ কাঁচুমাচু করে বলল। কিন্তু এই সময় নতুন করে টিনেজ হরমোন কোথায় পাবো? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাত আর গতি সহসাই থেমে যায়। ও আঙুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উঠতে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখিয়ে লিওকে শুধালো। ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল। মেবি কোনো গ্রুপ ক্যাম্পিংয়ে এসেছে। নিখিল তৎক্ষণাৎ গট গটিয়ে জায়গা ত্যাগ করে বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছন থেকে লিও হাঁক ছেড়ে ডেকে উঠে বলল, আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছনে না তাকিয়েই কুড়ো হেসে বলল, সব কিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরা হয়েছে ফাজিল এক একটা। কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়, আর থামার নামই নেই। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন যে হয় কে জানে। স্টুডেন্টদের বাড়তি প্যাঁচাল প্রথমে দাঁতে দাঁত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে রকচটা বদমেজাজি কৃতিক। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুডের 12টা বাজিয়ে দিয়েছে, তারপর রাত বিরেতে কল দিয়ে ঢঙের আলাপ, অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ, হা ছাড়া উত্তর দেওয়া ও ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের উপর ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল দিলেও আর কৃতিকের নাগাল পাওয়া যাবে না, সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন। কিছুক্ষণ নিরিবিলিতে দাঁড়িয়ে থেকে নিস্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস ওড়াচ্ছে। কৃতিক ভাবলো ওরও দেখাতে হবে এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এতদূর ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা। তাই ভেতরে না গিয়ে বাইরে থেকেই ওরুকে ডেকে উঠল কৃতিক। ওরু, বাইরে আয়। জাস্ট লুকিং সামথিং স্পেশাল ইজ হ্যাভিং হেয়ার। কাম ফাস্ট, ওরু। ভেতর থেকে অরুর কোনরূপ সাড়া শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করলো। চারিদিকে ফানুসের ছড়াছড়ি,
একের পর এক উড়ন্ত ফানুসের টিমটিমে আলোয় পুরো পাহাড়টাকে অপার্থিব সুন্দর লাগছে। ক্যাম্পফায়ারের পাশেই চাঁদের পাহাড় গান বেজে চলেছে সেই তখন থেকেই। পুরোই অ্যাডভেঞ্চারাস পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে এলিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে এলিসাকে উদ্দেশ্য করে বলল, এলি ফানুস উড়াবি আয়। এলিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় এলিসার হাতের হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করলো। এলিসার ধূসর চোখ দুটোতেও জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে এক রাশ খুশির ঝিলিক। অর্ণব সেই খুশিকে আরো খানিকটা বাড়িয়ে দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আই লাভ ইউ এলি, শুধু আজ বা কাল নয়, জন্ম জন্মান্তরের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথার প্রত্যুত্তরে এলিসা ও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে ধাবায় সায়রের কলার ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল, আমার ওরু কই? সায়র বেচারা বসে পপকর্ন চিবুতে চিবুতে অর্ণব এলিসার রোমান্টিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎই এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্নের গলাতেই আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফ্যাঁসিয়ে বলল, ছাড় ভাই, আমি সত্যি জানি না ওরু কই। তোরা দুজন তো হুট করে একসাথে ওদাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নেই আমরা। সায়রের কথায় কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে এলিসা আর অরূপ এগিয়ে এসে শুধালো। কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখে এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল, ডোন্ট নো, ওরু কোথাও নেই। এলিসা উদ্বিগ্ন সুরে বলল, কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে চিন্তিত গলায় বলল, হ্যাঁ তখন তো ছিল। আমি নিজে ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম, আর তারপর কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করেই চট করে সায়রকে বলল, সায়র, তুই না এলিসা অর্ণবের সারপ্রাইজ মোমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়ালে। কৃতিক পুনরায় বলে, কোথায় কোথায় সেট করেছিলি? সবগুলো বের কর, কুইক। এবার শুধু সায়র নয়, ওর সাথে সাথে অর্ণব পায়ে পা এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশলী মস্তিষ্কটাও হ্যাং করেছে বারংবার। রাতের আধারে এমন অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করেই মেয়েটা কোথায় চলে যেতে পারে, মেয়েটা তাও কৃতিককে না জানিয়ে। কিছুক্ষণ আগেই তো সব কিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। অরু বারবার বলেছিল, আমি শুধু আপনাকেই চাই। নিজের স্বামী রূপে আপনি ছাড়া অন্য কারো মুখ আমি কল্পনা করতে পারি না। সেসব কথা ভাবলে এখনো কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনারা। অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক কাজ হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তে আগ্নেয়গিরির স্ফুলিঙ্গের মতোই ছড়িয়ে পড়লো কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, ধাপ ধাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটরের স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলো। শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেল বললে ভুল হবে, রীতিমতো কাশাকাশি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওটিতে অরুর সাথে কৃতিকের করা একান্ত মুহূর্তের পাগলামিগুলো দেখে এলিসা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাপনি নিক্ষেপ করে একই সুরে বলে ওঠে, তোরা একটু আগে এসব করেছিলি? সায়র বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, হি ইজ সো ডেসপারেট, মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথায় এলিসা অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজা মস্তিকে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল, জাস্ট শেট আপ,
টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে, আর তোরা এখানে মজা নিচ্ছিস। তাছাড়া ওরা আমার বিয়ে করা বউ, যা খুশি যেভাবে খুশি সেখানে খুশি করবো, তোদের বাপের কি? ওদের তর্ক বিতর্কর মাঝে ভিডিওর একটা জায়গাতে অর্ণব পজ করে বলল। গাইস লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখলো। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে ওই একই সিনটুকু বারবার টেনে টেনে দেখেছে কৃতিক। 4 সেকেন্ডের সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে অ্যাপ্রন পরা কেউ একজন এসে অরুর সাথে হেসে কুশলাদি বিনিময়ের মতো করে কথা বলছে, অথবা অরু তার পেছনে পেছনে অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল। কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়র সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে পড়ল। আর এটা তো নিখিল, অরুর ক্রাশ। ওরু বাচ্চা। অকুশমাই কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখার স্টুলটাকে সজোরে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল। ওকে একবার খুঁজে পাই, মেরে ওর গাল ফাটিয়ে দিব আমি, তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল। ঠান্ডা মস্তিষ্কে ভাবছে কে, এটা কি আদৌ পসিবল? অরু তো তোর সাথে এসেছিল একটু আগেই, তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলে, তাহলে হঠাৎ করে অরু কেন নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া অরু অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটা সেটা তো ভালো করেই বোঝে, তাও তোকে না জানিয়ে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগেই পাশ থেকে এলিসা গুরু গম্ভীর গলায় বলল। নিখিল এখানে কি করছে? অর্ণব এলিসার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল। রাইট, এইটাই না হয় আমার শোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিসা দাঁত কিরমে দিয়ে বলে উঠল। চুপ করবি তুই? সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। সায়র শুধালো। কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল। কিছুক্ষণ আগে আমি ওরকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। সায়র দাঁত কটমটিয়ে বলল। সেটা আগে বলবি না? কৃতিকের এই মুহূর্তে কোনো কিছুই ঠিক নেই, চোখ দুটো ঝাপসা লাগছে। অগত্যাই আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তীর তিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতে পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছুই নেই, তবুও মুছছে। এলিসা, অর্ণব, সায়র সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে, তার উপর অরু মিসিং। কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারবার ঘাড় ফুটানো আর নাকের ডগা মোছা দেখে এলিসা এগিয়ে শান্ত গলায় শুধালো। কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল। লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়ের আশেপাশে কোনো একটা জায়গায় মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল। কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধালো। এটা কি আসলেই অরুর লোকেশন? কৃতিক ভ্রু কুচকে বলল। কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক ঢোক গিলে বলল। আমার জানা মতে গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকার একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাতো। ওরা টিনএজ ছেলে মেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইজ ডেঞ্জারাস। পরবর্তীতে আমেরিকার গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতেই এলিসা চট করে বলল। ওরও তো টিনেজ, সি ইজ অনলি 18+। এলিসার কথাটা পুরোটাই বিস্ফোরণের মতোই গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলেছে। দু হাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে কৃতিক অস্ফুটে বলল। নিখিল ইজ এ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাকার। ওকে আমি আজ জ্যান্ত কবর দিব আজ। কৃতিকের চরম ক্ষিপ্ততার উদ্বিগ্ন হয়ে ওরা তিনজনই একই সুরে শুধালো। কি হয়েছে? কৃতিক আর জবাব দিল না।
মোবাইলের লোকেশনে চোখ বুলাতে বুলাতে অন্ধকারের মাঝেই পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো ওরা আরো 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ড, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিসা আর সায়র। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতে থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারে দাঁড়িয়ে আছে এক বিশালাকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অর্ণব এলিসার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, জান ফ্লাশ ধরো, আমি এটার ব্যবস্থা করছি। সায়র পেছন থেকে ভীত স্বরে বলে ওঠে, আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গুষ্টি উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজের শালা? বয়স 30 পার হয়ে গেল, এখনো ভূতের ডিমই রয়ে গেলে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, তোমার আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলকডের পিক পিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছনে পেছনে ওরা 3 জনও ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকের কিছুতেই কিছু হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদভ্রান্তের মতোই চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুড়ে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিকে ফকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এতে কিছুই নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সবকিছু তছনছ করে ওরুকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল এবার। মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবারের উকড়ে আসবে। কৃতিক কোনো কিছুর তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পায় কিছু কাচের তৈরি কফিন, যেগুলোর স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তারই মধ্যে আসছে অল্প বয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনের এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ানক কিনা লাগছে। আচ্ছা, এদের মধ্যে অরু নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই কৃতিক হকচকিয়ে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো, কিন্তু না, একটাতে উড়ু নেই। স্বচ্ছ কাছের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রেন রেনে আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার উপাস থেকে আসছে বোধহয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং হলো ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠলো পুরো দস্তুর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একটানে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল। কৃতিকের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুয়ে রাখা হয়েছে অরুকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা হয়েছে কি সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধে তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তিও করে রেখেছে অজানা এক শক্তি বলে। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে কৃতিক ডাকলো, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্রই সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুন খুনিয়ে কেঁদে উঠল অরু। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে অরু বারবার ফুঁপিয়ে উঠে আকুতি সুরে বলছে, তুমি হাসবে আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলে? আমার বুঝি কষ্ট হয়নি? ওর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গেছে।
ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে অকস্মাৎ ওদের সবাইকে দেখে ফিলে চমকে গেল নিখিলের। একই সাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভয়ার্ত ঢোক গিলছে, শুধু মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারোর পদচারণা টের পেয়ে কৃতিক পেছনে ঘুরতেই নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথাচাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে উঠে চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটায় গাম্ভীর্য টেনে কৃতিক তীরে এসে ওর কলার চেপে ধরে চোখ মুখ খিচে উইদাউট ওয়ার্নিং একের পর এক করে আঘাত করতে থাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছেই। কৃতিকের এই ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায়। হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তার সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বীভৎস আর নিকৃষ্ট। শুয়োরের বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যে জ্যান্ত কবর দিব আমি। আর নয়তো আমার নাম জায়ান্ট কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না। সব সময়ের মতোই বাচন ভঙ্গিমা এখনো মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্রতা স্পষ্ট। কৃতিকের করার প্রত্যেকটা আঘাত একেবারেই চোখে মুখে এসে হামলে পড়েছে নিখিলের। ওর দম নেওয়ার ফুরসতটুকু পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল কৃতিক। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডটায় প্রেস করে অন্যদের মতো অরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল অরু। অকস্মাৎ এহনা কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটফট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে অরুর নিকট ছুটে গেল কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলাকাটা মুরগির মতোই ছটফট করছে অরু। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরে নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঁচ বসাতে লাগলো কৃতিক। ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন। এইভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিশ নেই কৃতিকের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে অরুর নিভু নিভু চোখ দুটোর পানে। এক নাগাড়ের পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরে ফাটল ধরে চৌচির হয়েছে, ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে অরুর জন্য কৃতিকের এমন উন্মাদনায় আবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টুনে নিয়ে সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগেই, তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টম বয় খ্যাত গার্ল এলিশা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান্ট কৃতিকের মতো বেপরোয়া জিদ্দি রক্তটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগাড়ে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরু শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়েই নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের নিজেরও। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে কৃতিক, নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনো নেতিয়ে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরের এক রত্তি শক্তিও অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরুর হালকা পাতলা নরণচরণ দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়েই বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা অর্ণবার সায়রকে কেমন ঝাপসা দেখতে লাগছে। বারবার চোখের পলক ফেলে সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেও। তবুও অরুকে কোলে নিয়ে সামনে পা বাড়ালো কৃতিক।
সামনে এগোতে এগোতেই কৃতিক দেখলো সায়র আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে পড়ল। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে যে কে? সায়রের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা দিয়ে চোখের সামনে এনে দেখলো ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, কিচ্ছু হবে না, চল। কথাটা বলে দু কদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর কোলে এখনো অরুর নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজেও বসে পড়ল, অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যিই সামনের সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। আশার হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ ব্লিডিং এর ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকায় আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায়ই এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপেই এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ অরুর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্যে ধস নেমে এলো মুহূর্তেই। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুখানি হাঁটুর বয়সী সৎ বোনের জন্য? এই কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অর্ণব আর সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলোর হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট শুনে বলল, অর্ণব, আমি উদয় সেন্সলেস হয়ে পড়ব, তুই ওরুকে করে নে। প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলেও ওরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই ওরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করবো না তোর ওরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। কৃতিক সে কথা আদৌ শুনেছে কি শোনেনি কে জানে।